আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। লাস্ট ভিডিওতে মানে লেকচার নাম্বার 2 চলতরিৎ সিরিজের লেকচার নাম্বার 2তে আমরা এইটুক পর্যন্ত পড়াইছিলাম। অভ্যন্তরীণ রোধ ও হারানো বিভব নিয়ে আমরা কথা বলছিলাম। আজকে এখন লেকচার নাম্বার 3 শুরু করি। এই লেকচারে আমরা শর্ট সার্কিট, ওপেন সার্কিট কিংবা বদ্ধ বর্তনী কিংবা যে মুক্ত অবস্থায় থাকলে খোলা বর্তনী কিংবা শর্ট সার্কিট এইসব জিনিস নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা লাস্ট ভিডিওতে যে আমরা সমান্তরাল ও শ্রেণী সমবায়ে রোধ নির্ণয় করার যেই ম্যাথগুলো করছি সেরকম আমরা একটা প্র্যাকটিস করার জন্য একটা বড় থেকে একটা সার্কিট বানাইলাম। এটা আমি র্যান্ডামলি একটা মান দিয়ে এরকম সার্কিট বানাইলাম। আপনাদের পরীক্ষায় এত বড় সার্কিট আসে না, আপনাদের পরীক্ষায় আসলে এই যে সামান্য এরকম ছোট একটা অংশ আসে। কিন্তু আমি প্র্যাকটিস করার স্বার্থে আমরা যে খুব দ্রুত প্র্যাকটিস করে সলভ করতে পারি, পুরো সার্কিটটাকে যে সলভ করতে পারি সেটা বোঝানোর জন্য আমরা এরকম একটা বড় একটা সার্কিট নিলাম। সেটা আমরা এখন একটু প্র্যাকটিস করবো আর কি। আচ্ছা দেখি, এই ধরনের থাকলে আমরা বলছিলাম মনে করি প্রত্যেকটা বিন্দু আমার কি করতে হবে, বিভব নির্ণয় করতে হবে। মনে করি এটাকে বললাম হচ্ছে এ বিন্দু। হ্যাঁ, আমরা প্রত্যেকটা বিন্দুর বিভব নির্ণয় করব। মনে করি বি বিন্দু। লাস্ট ক্লাসে আমরা যেটা করছি মানে প্রথম না মানে লাস্ট ক্লাসে যেটা করছি সি ডি ই এফ জি এইচ আই জে কে L M N O P Q R S T। মনে করি আমরা এই এ থেকে টি পর্যন্ত প্রত্যেকটা বিন্দুর বিভব নির্ণয় করব। তো কীভাবে করব? আমরা বলছিলাম যে হচ্ছে প্রথমে আমার তড়িৎ প্রবাহ যদি নির্ণয় করে ফেলতে পারি তাহলে আমি প্রত্যেকটার মধ্যে বিভব পতন নিয়ে কাজ করব। আমরা প্রথম ক্লাসেই বলছি, বেসিক ক্লাসটাতেই বলছি যে আমরা চলতরিতের মধ্যে যেই বিভব বের করতে বলুক না কেন আমরা কাজ করব বিভব পতন নিয়ে। তাহলে প্রত্যেকটার মধ্যে বিভব পতন কত হচ্ছে সেটা যদি আমি বের করতে চাই তাহলে প্রত্যেকটার জন্য আমার মোট তুল্য রোধ বের করতে হবে। আচ্ছা দেখি, এগুলো এই দুইটা পরস্পর আছে কি শ্রেণীতে, 3 আর 6 শ্রেণীতে যোগ করলে 9, এটা 9 আর এখানে 8 আর 1 9, তার মানে সবাই 9 9 9, তিনটা সমান্তরাল আছে। তার মানে ওদের তুল্য রোধ কত? ওদের তুল্য রোধ হচ্ছে 9 9 9। যদি তিনটা সমান মানের রোধ পরস্পর সমান্তরাল থাকে তাহলে তুল্য রোধ হবে তাদেরকে 3 দিয়ে ভাগ করে দিলে যেটা সেটা, তার মানে হচ্ছে 3 ওহম। ঠিক সেম এখানে 7 আর 3 10, নিচে আছে 10 10 10 দুইটা মিলাই হবে কত? 5। তারপরে এখানে 10 আর 20, হ্যাঁ এটাতে আছে কি 10 আর 20 মিলে 30, আর এখানে 10 15 5, এখানেও 30 এখানেও 30। তাহলে তিনোটা যদি 30 হয় তাহলে 30 তিনটা আছে, তার মানে তুল্য রোধ কত? 30 30 30, তিনটাকে যদি 3 দিয়ে ভাগ করে দিই কত হয়? 10 ওহম হয়। গেল। এরপর এটার কথা বলি 12 12 12 তিনটা আছে, তার মানে এটা কত হবে? 12 12 12 তিনটা থাকলে সেটা হচ্ছে গিয়ে 12কে 4 দিয়ে ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে 4 পাই। আর এখানে কত? 5 5 10, 10-এর সাথে 10 আছে, তাহলে 10-এর সাথে 10 দুইটা যদি থাকে তাহলে কি হবে? 2 দিয়ে ভাগ করে দিব 10কে, তার মানে কত? 5 ওহম। ঠিক সেম 3 3 6, আবার এটাও 6 এটাও 6, তার মানে 6 6 6 তিনটা আছে। এবার 3টা 6 যদি থাকে তাহলে তুল্য রোধ কত হবে? 6/3 মানে হচ্ছে 2 ওহম। ঠিক সেম 4 আর 4 দুইটা আছে, তাহলে তুল্য রোধ হবে তাদের অর্ধেক মানে কত? 2 ওহম। ঠিক সেম এখানে 6 6 6 তিনটা আছে, তাহলে তুল্য রোধ কত হবে? 6কে 3 দিয়ে ভাগ করলে 2 ওহম পেয়ে গেলাম। এবার এরা সবাই কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে যোগ করি 1 2 3 3 3 6 6 3 9, 9-এর সাথে 5 যোগ করলে 14, 14-এর সাথে 20 যোগ করলে 34, 34-এর সাথে 10 যোগ করলে 44, 44-এর সাথে 10 যোগ করলে 54, 54-এর সাথে 8 যোগ করলে 62, 62-এর সাথে 2 যোগ করলে 64, 64-এর সাথে 10 যোগ করলে 74, 74-এর সাথে 2 যোগ করলে 76, 76-এর সাথে 9 যোগ করলে 85, 85-এর সাথে 2 যোগ করলে 87, 87-এর সাথে 5 যোগ করলে 92, 92-এর সাথে 5 যোগ করলে 97, 97-এর সাথে 10 যোগ করলে 107, 107-এর সাথে 4 যোগ করলে 111, 111-এর সাথে 10 যোগ করলে 121। তার মানে তুল্য রোধ যদি বলি আমি এখানে, যদি ওদের তুল্য রোধ বলি সেটা কত? 121 ওহম। এখন ওদের ই দেওয়া আছে কত? 242 ভোল্ট। তাহলে ই ইজ ইকুয়ালস টু 242 ভোল্ট, 242 ভোল্ট। এবার তাহলে আমি আই কি পাই? আই হচ্ছে ই বাই কত? আর। তার মানে 242কে যদি আমরা 121 দিয়ে ভাগ করে দিই তার মানে আসে কত? 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ প্রত্যেকটার মধ্যে যেহেতু প্রত্যেকের শ্রেণীতে আছে তাহলে প্রত্যেকের মধ্যে 2 অ্যাম্পিয়ার করে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এবার খরচগুলো বের করে ফেলে প্রত্যেকটাতে। এটাতে খরচ কত? এটাতে খরচ হচ্ছে কারেন্ট ফ্লো 2, এটা এখান থেকে কাউন্ট করা শুরু করি আগে। এই যে 1 অ্যাম্পিয়ার 1 ওহমের মধ্যে খরচ কত হবে?
2 একে 2, তার মানে 2 ভোল্ট। আর এখানে কত 2 দুগুণা 4 ভোল্ট খরচ। এখানে কত 3 দুগুণা 6 ভোল্ট খরচ। আবার এখানে 3 দুগুণা 6 ভোল্ট খরচ। আবার এখানে 5 দুগুণা মানে 2 দিয়ে দ্বিগুণ করতেছি কারণ কারেন্ট ফ্লো হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে 5 দুগুণা 10 ভোল্ট এটাতে খরচ। আর এটাতে কত 20 দুগুণা 40 ভোল্ট খরচ। আমরা বিভব পতন নিয়ে কাজ করবো বলছি, সেটাই করতেছি। এবার 10কে 2 দিয়ে গুণ করলে 20 ভোল্ট, ঠিক সেম আবার 10কে 2 দিয়ে গুণ করলে 20 ভোল্ট। আবার এটাতে খরচ 8 দুগুণা 16 ভোল্ট, ঠিক সেম এখানে 2 দুগুণা 4 ভোল্ট। আবার এখানে যদি আসি তাহলে 10 দুগুণা কত 20 ভোল্ট। আবার 2কে যদি গুণ করি 2 দুগুণা 4 ভোল্ট, প্রত্যেকটার খরচ বের করতেছি। আর 9 দুগুণা 18 ভোল্ট, আমরা একদম কোশ্চেনে করে ফেলতেছি। আবার এটা 2 দুগুণা 4 ভোল্ট, ঠিক সেম 5 দুগুণা 10 ভোল্ট। আবার এটাতে খরচ কত, এটাতেও 5 দুগুণা 10 ভোল্ট। আবার এখানে 10 দুগুণা 20 ভোল্ট। আবার এখানে 4 দুগুণা 8 ভোল্ট। এবার যদি বলা হয় এটা কত 10 দুগুণা 20 ভোল্ট। আমার খরচ সবগুলো বের করা শেষ। এবার আমি প্রত্যেক বিন্দুর বিভব নির্ণয় করব। ওই যে গতকালকে আমরা যেটা ছোট্ট একটা চিত্র দিয়ে দেখাইছি, এই যে ছোট্ট একটা চিত্র দিয়ে আমরা অ্যানালাইসিস করছি, আজকে সেটা আমরা কি বড় চিত্র দিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি। এই যে দেখেন আমি প্রত্যেকটাতে কিন্তু খরচ বের করে ফেলছি, অর্থাৎ বিভব পতন বের করে ফেলছি। এবার আমি বলছিলাম যে এখানে ই ইজ ইকুয়ালস টু 242 বলার পরে যদি এখানে আর কিছু না বলে, তার মানে বুঝে নিব উচ্চ বিভবটা হচ্ছে 242, নিম্ন বিভবটা হচ্ছে 0। অর্থাৎ আমি যদি বলি VA কত, তাহলে কত হবে খেয়াল করেন। VA এই যে দেখেন এ বিন্দুর বিভব, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে এটার আগে, ব্যাটারি থেকে এটার যায় আগ পর্যন্ত কোনো কিছু ফেস করা নাই, তার মানে সেটা কত থাকবে 242 ভোল্ট থাকবে। এবার 242 থেকে 2 খরচ গেছে, তাহলে বিতে কত থাকবে 240 ভোল্ট। 240 থেকে 4 খরচ গেছে, তাহলে VC কত থাকবে 236 ভোল্ট। এবার 236 থেকে যদি 6 বাদ দেয়, তার মানে VD কত, VD হচ্ছে 236 থেকে 6 বাদ দিলে 230 ভোল্ট। এবার 230 থেকে 6 বাদ দিলে VE কত, VE হচ্ছে 224 ভোল্ট। এবার 224 থেকে 10 বাদ দিলে তাহলে VF কত, VF হচ্ছে 214 ভোল্ট। 214 থেকে 40 যদি বাদ দিই তাহলে VG কত, VGটা আমি লিখি, VGটা কত সেটা হচ্ছে 214 থেকে যদি 40 বাদ দিই তাহলে 194, তাহলে 38 বাদ দিলে 164, আই গেস 164, সরি 174, ঠিক আছে 174। তাহলে মানে 214 থেকে 40 ভোল্ট বাদ দিলে 174 থাকে। এবার 140 থেকে যদি 120 বাদ দিই, সরি শুধু 20 বাদ দিই, তাহলে কত হয় 174 থেকে 20 বাদ দিলে 154 ভোল্ট। 154 থেকে যদি আরও 20 বাদ দিই তাহলে VI পাওয়া যায় কত 134 ভোল্ট। 134 থেকে যদি 16 বাদ দিই তাহলে কত হয় 118 ভোল্ট গেল। এবার 118 থেকে যদি আরও 4 বাদ দিই, এই যে 4 বাদ দিলে ভিকে কত পাবো 114 ভোল্ট। 114 থেকে আরও 20 বাদ দিলে VL পাওয়া যাবো কত 96, সরি 20 বাদ দিলে হচ্ছে 94 ভোল্ট, 94 ভোল্ট গেল। এবার 94 ভোল্ট থেকে আরও 4 ভোল্ট বাদ দিলে VM পাওয়া যায় কত 90 ভোল্ট। এবার VM থেকে 18 বাদ দিলে, 90 থেকে 18 বাদ দিলে VN কত পাই, 90 থেকে 18 বাদ দিলে হচ্ছে কি 72 ভোল্ট। এবার 72 থেকে আরও 4 বাদ দিলে কত হয়, 72 থেকে যদি 4 বাদ দিই তাহলে হয় 68 ভোল্ট। এবার 68 থেকে আরও 10 বাদ দিলে কত হয় 58 ভোল্ট। 58 থেকে আরও 10 বাদ দিলে কত হয় 48 ভোল্ট। 48 থেকে আরও 20 বাদ দিলে কত হয়, VR-টা পেয়ে যাচ্ছি, 48 থেকে আরও 20 বাদ দিলে কত হয় 28 ভোল্ট। এবার 28 থেকে আর 8 বাদ দিলে কত হয় 20 ভোল্ট। এই 20 থেকে এই 20 বাদ দিলে কত হয় 0 ভোল্ট। খেয়াল করেন এই যে সর্বশেষ স্তরটা কি 0 ভোল্ট হয়ে যাওয়ার কথা, 0 ভোল্ট মিলে গেছে। এই যে দেখেন বিশাল বড় একটা সার্কিট, এত বড় সার্কিট কখনো দিবে না আপনাকে, আপনাকে এই ছোটো সামান্য এই জিনিসটা দেয়, কিন্তু আমি এমন বড় সার্কিট ভাঙছি। এবার যদি আপনাকে বলে যে কোনো দুইটা মনে করেন এই যে ডি বিন্দু আর মনে করেন এল বিন্দুর পার্থক্য বলছে, তাহলে কী করবেন, এই যে ডি 230 আর এল কত 94, তাহলে 230 থেকে 94 বাদ দিবেন, বিভব পার্থক্য পাই যাবেন। এবার যদি বলা হয় এফ আর এম বিন্দু, তাহলে কী করবেন, এফ আর এম থেকে বিয়োগ করে দেবেন, একটা থেকে একটা। আবার যদি মনে করেন এইচ আর মনে করেন টি বলছে, তাহলে কী করবেন, একটা থেকে একটা বিয়োগ করবেন। আলাদা করে আপনার থেকে কী করার দরকার নাই, কোনো তার অ্যাড করে করা লাগবে না, এক ইয়াতে আমরা কোশ্চেনটা পুরোটা সলভ করে ফেললাম। বোঝা গেছে? এটা আমরা প্র্যাকটিসের জন্য লাস্ট ক্লাসে আমরা প্র্যাকটিস করি নাই, এই জন্য মানে ছোটো ম্যাথ দিয়ে প্র্যাকটিস করছি, ছোটো সার্কিট দিয়ে প্র্যাকটিস করছি। এই ভিডিওতে আমি বড় একটা সার্কিট দিয়ে প্র্যাকটিস করে দিলাম। গেল, তাহলে এটা আপনারা একটু দেখেন কিংবা স্ক্রিনশট তুলে রাখেন, এরপর আপনারা খাতায় তুলিয়েন। আমরা এরপরে আমাদের মেইন টপিকে যাই।
খেয়াল করেন, একটা এমনি নর্মাল সার্কিট আঁকি আমি। এই সার্কিটে আমরা জানি এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে কারেন্ট ফ্লো কোন দিকে হবে? উচ্চ থেকে নিম্নের দিকে। তার মানে কারেন্ট ফ্লোর ডাইরেকশন এরকমই হওয়ার কথা, এরকমই হওয়ার কথা। হ্যাঁ, এরকমই হবে। কীভাবে? এটা দিয়ে গিয়ে এদিকে গিয়ে এসে এটার মধ্যে দিয়ে গিয়ে আবার এভাবে করে যাইতে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছি। এই একটা বর্তনীতে এভাবে কানেকশন থাকলে এইভাবে ডাইরেক্ট কারেন্ট ফ্লো হবে। কখনও এর বিপরীত দিকে, মানে কারেন্ট ফ্লোর ডাইরেকশন এভাবে বিপরীত দিকে হবে না এই সংযোগে। অর্থাৎ কারেন্ট ফ্লো কিন্তু এইভাবে এই ডাইরেকশনে হবে, কখনো উল্টা ডাইরেকশনে আসবে না। হ্যাঁ, আসতে পারে, উল্টা ডাইরেকশন আসতে পারে। কেমনে? যদি আপনি ব্যাটারিটাকেই উল্টাই দেন। তার মানে এই যে এই জায়গায় ব্যাটারিটাকে যদি মনে করেন আপনি উল্টাই দিয়েছেন, মানে বড়টা এদিকে দিচ্ছেন ছোটোটা এদিকে, তখন কারেন্ট ফ্লো এদিকে হওয়া শুরু করবে, সেটা অন্য হিসাব। কিন্তু ব্যাটারি সংযোগ যদি আগের মতো থাকে তাহলে কারেন্ট ফ্লো কিন্তু কী হয়? একমুখী হয়। অর্থাৎ কারেন্ট যেই ডাইরেকশনে গেছে সেই ডাইরেকশন থেকে আবার ব্যাক হয়ে ফেরত আসবে না। বুঝতে পারছি? সো মনে করেন এইখানের মধ্যে কোনো একটা তারকে আমি এরকম করে দিয়ে দিলাম, এটা আর মনে করেন কোনো যাওয়ার জায়গা নেই, এদিক থেকে আর কোনো কিছু যাওয়ার জায়গা নেই। তাহলে দেখেন এদিকে কারেন্ট গেলে এখান থেকে ও আর যাওয়ার কোনো জায়গা আছে? জায়গা নাই। তাহলে কী করতে হবে? আবার ব্যাক করতে হবে না যদি ফেরত আসতে হয়? তাহলে ব্যাক করতে হইলে মাথায় রাখবেন কারেন্ট এক রাস্তা দিয়ে গেলে ওই রাস্তা দিয়ে ফেরত আসবে না। যদি আসতে হয় তাহলে ওই রাস্তা দিয়ে সে যাবেই না। বুঝতে পারছি? অর্থাৎ কারেন্ট যদি আপনার গিয়ে কোথাও যাওয়ার জায়গা না থাকে, যদি এদিকে অন্য দিক দিয়ে কোথাও যায় দেখা পারে তাহলে ঠিক আছে, কিন্তু যদি যাওয়ার জায়গা না থাকে তাহলে ওর থেকে ব্যাক করতে হবে না। তাহলে এক রাস্তা দিয়ে যে গেছে সেই রাস্তা দিয়ে সে ব্যাক করতে হচ্ছে, অর্থাৎ সেই রাস্তা দিয়ে সে যাবেই না। অর্থাৎ এই পার্টটা পুরো বাদই থাকবে। এটা হচ্ছে কোনো একটা বর্তনীর কোনো একটা প্রান্ত যদি এরকম ফাঁকা থেকে যায় তখন এই ঘটনা ঘটবে। অর্থাৎ এদিকে কারেন্ট ফ্লো হবেই না। কারণ কারেন্ট কী করে? ব্যাক করতে, একই রাস্তা দিয়ে গিয়ে সেই রাস্তাতে ব্যাক করে না। যদি করতে হয় তাহলে সেই রাস্তা দিয়ে সে যায় না। ওকে, আমরা বুঝতে পারছি। এবার আরেকটা জিনিস দেখি। এই সার্কিটটা আপাতত মুছে দিলাম। আচ্ছা না, এই সার্কিটটা থাকুক, আমি আরেকটা সার্কিট আঁকি। ওকে, এটা মনে করেন হচ্ছে 1 ওহম, এটা 2 ওহম, এটা 3 ওহম, এটা 6 ভোল্ট। তাহলে এখন যদি কারেন্ট ফ্লো হয় তাহলে কারেন্ট ফ্লো কত হবে? কারেন্ট ফ্লো হবে কি? এটা তুল্যরোধ কত? 1 2 3 যোগ করলে 6, তাহলে 6/6 ইজ ইকুয়ালস টু 1 অ্যাম্পেয়ার হবে। এবার যদি মনে করেন এই ঘটনাটা এভাবে না ঘটায়, যদি আমি মনে করেন সার্কিটটাকে এমনভাবে দিলাম, এইভাবে করে দেখেন, মনে করেন আমি সার্কিটটাকে এভাবে করে দিলাম, সার্কিটের মধ্যে এরকম করে একটা লাল কালার একটা তার অ্যাড করে দিলাম। অনেকে মনে করতে পারে পরীক্ষায় এরকম জিনিসপত্র আসলে মনে করতে পারে স্যার এখানে মনে একটা রোদ ছিল সেটা মনে চিত্রতে দিতে ভুলে গেছেন। না, বিষয়টা কিন্তু এরকম না। এখানে কোনো রোদ নাই, একটা তার দিয়ে যুক্ত করে দিয়েছি। এখানে কোনো রোদ দেখানো হয় নাই, মানে রোদ নাই। তাহলে এইটা হলে ঘটনা কী হবে এবার একটু খেয়াল করেন। যদি এটা হয় এবার একটু আমরা কারেন্ট ফ্লো দেখবো, কারেন্ট ফ্লো কোন দিক থেকে কোন দিকে যায়, তারপর আমরা কারেন্ট ফ্লোর পরিমাণ বের করবো আর কি। তাহলে উচ্চ থেকে নিম্নের দিকে যাবে, তাহলে কারেন্ট ফ্লো যাওয়া শুরু করতেছে। এই যে দেখেন এদিকে আসতেছে, এদিকে আসতেছে, এদিকে আসবে। এবার এসে এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে। দেখেন নিচের যেই রাস্তাটা, নিচের রাস্তাটা দিয়ে, এই যে নিচের রাস্তাটা দিয়ে বাধা বা রোদ আছে, আর উপরের রাস্তা দিয়ে কোনো বাধা বা রোদ নাই। তাইলে মাথায় রাখবেন কারেন্ট এমন রাস্তা দিয়ে যাইতে চাই যেটাতে তার কী হবে? কষ্ট কম হবে। তাহলে নিচের দিকে তাইলে হচ্ছে ওর থেকে মারামারি করতে হবে, আর উপরের দিকে গেলে মারামারি করতে হচ্ছে না। তাইলে ও পুরাটা উপরের দিকেই চলে যাবে। গিয়ে নেমে ও কি আবার ব্যাক করে আসবে? যে রাস্তাটা সে স্কিপ করে গেছে মারামারি না করার জন্য, সেই রাস্তাটাতে কি আবার ব্যাক করবে? করবে না। অর্থাৎ নেমে ও এদিক থেকে এদিকে চলে যাবে। তার মানে কারেন্ট ফ্লো এবার কী হবে জানেন? এইভাবেই হবে। মানে এই যে এই পথে আসবে, এই পথে এসে এইদিকে এসে এইদিকে এসে এভাবে নেমে এই দিকে চলে যাবে। অর্থাৎ এই জায়গাটাতে মানে 1 অ্যাম্পেয়ার যেটা আছে সেটাতে কোনো কারেন্ট ফ্লো হবে না। অর্থাৎ এই লাইটটা বা এই রোদটা, মানে এই লাইটটার মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ এই লাইটটা অফ থাকবে। তো এই লাইটটাকে আমরা, মানে এই রোদটাকে তুল্য রোদ বের করার সময় কাউন্টে আনবো না, কারণ আমরা বেসিক ক্লাসেই বলছি 6 নাম্বার পয়েন্টটা একটু ফেরত যান। যারা ক্লাস করছেন তারা পারার কথা, আর যারা ক্লাস করেন নাই তারা এখান থেকে দেখেন। এই যে দেখেন তুল্য রোধ হিসাব করার সময় আমরা ওই রোধগুলোকে হিসাব করব যে রোধগুলোর মধ্যে তড়িৎ প্রবাহিত হবে। এবার আমরা ফেরত যাই আমাদের পড়ায়। এই যে দেখেন এই রোধের মধ্য দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হচ্ছে না, তাই আমরা তুল্য রোধ কাউন্ট করার সময় এই রোধকে কাউন্ট করব না। তাহলে এবার তড়িৎ প্রবাহ কত হবে দেখেন তো। এবার নতুন তুল্য রোধটা কত হয়েছে? 2 আর 3 শ্রেণীতে আছে, তার মানে 5। তার মানে তড়িৎ প্রবাহ কত হবে? I ইজ ইকুয়ালস টু ই হচ্ছে 6 ভোল্ট, এটা হচ্ছে 5, তার মানে 1 পয়েন্ট সামথিং হবে। অর্থাৎ এখন আর কি হবে না? 1 অ্যাম্পেয়ার হবে না। এইটাকে বলা হয় শর্ট হয়ে গেছে, মানে এই লাইটটা কি হয়ে গেছে? শর্ট হয়ে গেছে। এটাকে বলা হয় শর্ট সার্কিট। অর্থাৎ শর্ট হয়ে গেছে মানে হচ্ছে আপনার কারেন্ট ফ্লোটা মানে
আধান ওই রোদের মধ্যে দিয়ে না গিয়ে অন্য একটা শর্ট একটা রাস্তা দিয়ে মানে সহজ একটা রাস্তা দিয়ে চলে গেছে, দ্যাটস ওয়াই এই রোদটা শর্ট হয়ে গেছে এবং সেই রোদটার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে না। যদি এখানে একটা লাইট থাকে তাহলে সেই লাইটটা কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি? গেল এই তারটা মানে এই লাইটটা বন্ধ হয়ে যাবে, এটা আমরা বুঝতে পারলাম। এটাকে বলা হয় শর্ট। তো এবার যদি এটাকে যদি এভাবে না বলে, মনে করেন আপনাকে এভাবে না বলে এটাকে এভাবে না বলে তারটাকে যদি মনে করেন এইভাবে করে যুক্ত করতাম, তখন কী হতো, তখন কারেন্ট ফ্লো এদিকে এসে এদিকে চলে যেত। তখন কি 2 নাম্বারটাও কী পড়ে যেত, বাদ পড়ে যেত। তার মানে 2 নাম্বার আর 1 নাম্বার দুইটাই শর্ট হয়ে যাবে। তখন তুল্যরোধ হয়ে যাবে 3, আর তখন কারেন্ট ফ্লো কত হবে, তখন কারেন্ট ফ্লো হবে 6/3 মানে 2 অ্যাম্পিয়ার। এবং এই দুইটা লাইট বন্ধ থাকবে, 1 আর 2 নাম্বার লাইট বন্ধ হয়ে যাবে, 3 নাম্বারটা চলবে এবং সেখানের মধ্যে কারেন্ট ফ্লো বেশি পরিমাণে হবে। বুঝতে পারছি? সেইটাকে বলা হয় 1 আর 2 শর্ট হয়ে গেছে। গেল। এবার আমরা একটা ম্যাথ করার চেষ্টা করব যেটা আপনাদের বইয়ে আসে এবং যশোর বোর্ড হয়তো বা ময়মনসিংহ বোর্ড এরকম জায়গাগুলোতে আসছে এবং ভিকারুন্নাস স্কুলে একটা কোশ্চেন আসছিল এরকম টাইপসের। তবে এটা আমি অনেক বড় করে দেখাইছি, এত বড় সার্কিট দেয় নাই ওদেরকে, ওদের সার্কিটটা ছিল ছোট 2-3টা, মানে এখানের মধ্যে দেখেন এখানে 1টা বা 2টা ছিল আর এদিকে এক্সট্রা 1টা ছিল, মানে এখানেই শেষ মনে করেন, ওদের সার্কিটটা এখানেই শেষ ছিল। কিন্তু আমি ইচ্ছা করে একটা বাড়ায় একটা বড় থেকে দিলাম যাতে করে আমরা পুরো সার্কিটটা সলভ করার মাধ্যমে আমাদের বিশাল বড় একটা জিনিসপত্র টপিক আমাদের যাতে কভার হয়ে যায় এবং যাতে প্র্যাকটিস হয়ে যায়, আমরা যাতে ইউজ টু হই, সেজন্য আমি এরকম একটা বড় একটা সার্কিট নিলাম। এই সার্কিটটাকে আমরা এখন সলভ করব। কি বলছে, ভিকারুন্নাসা বা ওই বোর্ড পরীক্ষাগুলোতে আসছিল হয় একটা বিন্দু আর একটা বিন্দু, এরকম 2টা বিন্দু দিয়ে দিছে, মনে করেন এটাকে বলছে সি, এটাকে বলছে ই, এই 2 বিন্দুর বিভব বের করতে বলছে। ওরা বলছে এই 2 বিন্দুর বিভব বের করতে। কিন্তু আমরা কি বলবো জানেন, আমরা বলবো হচ্ছে, শুরু করি, এটাকে বললাম হচ্ছে এ, এটাকে বলবো বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T। সবগুলাতে মানে এ, ওরা বলছিল মাত্র 2টা বিন্দু, আমরা বলছি এ থেকে টি পর্যন্ত প্রত্যেকটা বিন্দুর বিভব নির্ণয় করো। বোঝা গেছে? তা আমরা পুরা সার্কিটটাকে সলভ করব, যে কোনো রকম কোয়েশ্চেন যাতে আসে আমরা সলভ করতে পারি সেটার জন্য। আর একটা কথা মাথায় রাখবেন, যদি মনে করেন কোনো একটা সার্কিটে এরকম করে কিছু একটা যুক্ত আছে, এটা মানে বোঝানো হয় কি, ভূসংযোগ, আর্থিং। এটা হচ্ছে ভূসংযোগ। আর ভূমির বিভব কত, 0, অর্থাৎ এই 0টা যতটুকু পর্যন্ত যুক্ত হবে, যতটুকু পর্যন্ত যেতে পারবে, মানে কোনো রকম এলিমেন্ট ফেস করার আগ পর্যন্ত যতটুকু যেতে পারবে সবগুলোকে সে কী করে দিবে, 0 ভোল্ট করে দিবে সব জায়গাকে। যতটুকু পর্যন্ত সে কী করবে, সে অন্য কোনো রোদ বা অন্য কোনো ব্যাটারি বা অন্য কিছু ফেস না করে ততক্ষণ পর্যন্ত সে কী করে দেবে, 0 দিয়ে দিবে। এটা আমরা তো গতকালকেই দেখছিলাম, এই যে বলছিলাম না, এ যতটুকু যেতে পারবে ততটুকু এ চলে যাবে, সেরকম। মানে এখানে যেরকম বলছিলাম, এই যে দেখেন এখানে এই যে এটা 242টা যতক্ষণ পর্যন্ত কিছু ফেস করতে ততক্ষণ পর্যন্ত 242 চলে গেছে। ঠিক সেম 0টা যতটুকু পর্যন্ত যেতে পারবে ততটুকু পর্যন্ত 0 কী করে দিবে, সে 0 করে দিবে। এটা হলো কথা। গেল। তো আমরা এই কোশ্চেনটা এবার একটু সলভ করব, এই পুরো সার্কিটটা। এখন এই পুরো সার্কিটটা সলভ করতে হলে প্রত্যেকটা বিন্দুর বিভব যদি নির্ণয় করি, আমরা ক্লাসে এবং বেসিক ক্লাসে বলছি এবং একটু আগেও দেখছি, আমরা কাকে নিয়ে কাজ করি, আমরা কাজ করি বিভব পতন নিয়ে। তাহলে আমরা এখানেও বিভব পতন নিয়েই কাজ করব। তো বিভব পতন বের করতে হলে আমার কারেন্ট ফ্লো লাগবে। এখন কারেন্ট ফ্লো লাগলে আমার তুল্যরোধ লাগবে। এখন তুল্যরোধ বের করতে হলে আমার দেখতে হবে আগে কোথায় কোথায় কারেন্ট ফ্লো হচ্ছে, মানে কোন কোন রোদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমার সেই জিনিসটা বের করতে হবে বা সেই জিনিসটা লাগবে। এখন সেই জিনিসটা কেমনে পাবো, এবার তাইলে আমরা কারেন্ট ফ্লো কোথায় কোথায় হয় সেটা একটু দেখি। কারেন্ট ফ্লোটা দেখি, হ্যাঁ কারেন্ট ফ্লোটা দেখি। এই যে কারেন্ট উচ্চ বিভব থেকে ফ্লো হওয়া শুরু করছে, এদিকে যাবে এদিকে যাবে, যাচ্ছে এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম করতে করতে এইটুকু আসছে। এটুকু আসার পরে এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখেন এইদিকে যদি যাই, নিচেরটা তো যাবে ঠিক আছে, গিয়ে এদিকে এসে এদিকে আর এদিকে চলে যাবে, সেটা ঠিক আছে। কিন্তু এদিকে যদি যাই, দেখেন তো এদিকে গিয়ে এখান থেকে যাওয়ার ওর কোনো জায়গা আছে? জায়গা যদি না থাকে তাহলে ওর থেকে আবার কি ব্যাক করতে হবে না? তাহলে এক রাস্তা দিয়ে গিয়ে ওই দিক দিয়ে যদি ব্যাক করতে হয়, সে কি সেই রাস্তা দিয়ে যাবে? যাবে না। অর্থাৎ এই অংশে কোনো কি যাবে না, কারেন্ট ফ্লো হবে না। অর্থাৎ ওই অংশে যত কিছু থাকুক না কেন, আমি তাদেরকে তুল্যরোধ হিসাব করার সময় কাউন্ট করব না। আমরা বলছিলাম
আমরা তাদেরকেই কাউন্ট করব যাদের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। তাহলে এদের মধ্যে কারেন্ট ফ্লো হবে না, তাহলে এদেরকে আমি বাদ রাখলাম। আচ্ছা গেল। এবার কারেন্ট ফ্লো এদিকে হচ্ছে, এদিকে হয়ে এখানে এসে এভাবে এসে কোনো সমস্যা নেই, এদিকে এসে এখানে এসে এদিকে নিচে চলে গেল, এদিকে উপরে চলে গেল, কোনো সমস্যা নেই। তাহলে এবার তুল্য রোধের মধ্যে আমি অনলি কাদেরকে কাউন্ট করব? অনলি ওদেরকে কাউন্ট করবো না, অনলি ওদেরকেই কাউন্ট করবো। এবার কাউন্ট করি, খেয়াল করেন। আচ্ছা ওরা কি 9 9 9 তিনজন আছে, তার মানে তুল্য রোধ কত? 9 9 9 তিনজন আছে, তাহলে তুল্য রোধ হচ্ছে 3। 9কে 3 দিয়ে ভাগ করলে 3। এগুলো এতক্ষণ আশা করি বুঝছেন। 6 6 6 তিনজন আছে, তাহলে তুল্য রোধ কত হবে? 6কে 3 দিয়ে ভাগ করলে 2 ওহম। আবার এখানে 6 6 দুইজন আছে, তাহলে তুল্য রোধ কত হবে? 6কে 2 দিয়ে ভাগ করলে কত? 3 ওহম। 4 4 দুইজন আছে, তাহলে তুল্য রোধ কত হবে? 2 ওহম। এদেরকে কিন্তু কাউন্ট করতেছি না, কারণ এদিকে কি যাবেই না, তড়িৎ প্রবাহিত ওই হবে না, তো আমি এদিকে কাউন্ট করার দরকার নেই। আর এদিকে 10 10 দুইজন আছে, তাহলে কত? 5 ওহম। আর এদিকে 8 8 দুইজন আছে, তাহলে কত? 4 ওহম। গেল। এবার তুল্য রোধ কাউন্ট করি। 1 2 3 হইল, 3 3 6 6-এর সাথে 4 যোগ করলে 10, 10-এর সাথে 2 যোগ করলে 12, 12-এর সাথে 3 যোগ করলে 15, 15-এর সাথে 7 যোগ করলে 22, 22-এর সাথে 3 যোগ করলে 25, 25-এর সাথে 2 যোগ করলে 27, 27-এর সাথে 2 যোগ করলে 29, 29-এর সাথে 5 যোগ করলে 34, 34-এর সাথে 5, 34-এর সাথে 4 যোগ করলে 38, 38-এর সাথে 10 যোগ করলে 48। তার মানে তুল্য রোধ আমার এখানে তুল্য রোধ হয়ে গেছে 48 ওহম। আর ই দেওয়া আছে কত? 96 ভোল্ট। ই ইজ ইকুয়ালস টু 96 ভোল্ট। তার মানে আমি কারেন্ট ফ্লো যদি বের করতে চাই তাহলে কী হবে? ই বাই আর। তার মানে 96কে যদি 48 দিয়ে ভাগ করে দিই, তার মানে 2 অ্যাম্পিয়ার করে পাই। খুব সহজ। তার মানে এখানে কারেন্ট ফ্লো কত হবে? 2 অ্যাম্পিয়ার করে কারেন্ট ফ্লো হবে। এদিকে কিন্তু হবে না, এই পার্টটা কিন্তু বাদ, এই পার্টটাতে কারেন্ট ফ্লো হবেই না। তাইলে এবার 2 অ্যাম্পিয়ার করে সবার মধ্যে প্রবাহিত হবে। এবার তাহলে আমি ওদের মধ্যে খরচ কত সেটা বের করে ফেলি। ওকে, তাহলে খরচটা বের করতেছি। দেখেন এটাতে খরচ কত? 2 1 2। এটা আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখাই। 2 1 2 দিয়ে সবগুলোকে গুণ করবো। 2 1 2 ভোল্ট। আবার এটাতে 2 দুগুণা 4 ভোল্ট, এটাতে 3 দুগুণা 6 ভোল্ট, এটাতে 4 দুগুণা 8 ভোল্ট, এটাতে 2 দুগুণা 4 ভোল্ট, এটাতে 3 দুগুণা 6 ভোল্ট, এটাতে 7 দুগুণা 14 ভোল্ট, এখানে 3 দুগুণা 6 ভোল্ট, এখানে 2 দুগুণা 4 ভোল্ট, এখানে 2 দুগুণা 4 ভোল্ট, এখানে 5 দুগুণা 10 ভোল্ট, এখানে 4 দুগুণা 8 ভোল্ট, এখানে 10 দুগুণা 20 ভোল্ট। আমি খরচ বের করে ফেলছি। ওই যে আমি বলছিলাম বিভব পতন নিয়ে কাজ করব, আমি বিভব পতন বের করে ফেলছি। এবার আমি প্রত্যেকটা বিন্দুর বিভব নির্ণয় করি। কীভাবে নির্ণয় করব খেয়াল করেন। যেহেতু 96 বলছে এবং বাকি কিছু বলা নাই, তার মানে উচ্চ বিভবটা হচ্ছে 96, নিম্নটা হচ্ছে কত? 0। তাহলে উচ্চ বিভব, তাহলে এখান থেকে এটা ফেস করার আগ পর্যন্ত VA কত থাকবে? VA হচ্ছে 96 ভোল্ট। সেখান থেকে 2 খরচ যাবে, তাহলে VB কত? 94 ভোল্ট। 94 থেকে 4 খরচ যাবে, তাহলে কত? 90 ভোল্ট। 90 থেকে 6 খরচ গেলে কত? 90 থেকে 6 খরচ গেলে 84 ভোল্ট। 84 থেকে 8 খরচ গেলে কত? 4 কত? 76 ভোল্ট। 76 থেকে 4 খরচ গেলে কত? 76 থেকে 4 খরচ গেলে 72 ভোল্ট। 72 থেকে 6 খরচ গেলে কত? 66 ভোল্ট। এবার এটাতে যাই VH, এটা কত? এবার অনেকে বলে ফেলে কত জানেন? 0 ভোল্ট বলে ফেলে, মানে কারেন্ট ফ্লো না হলে 0 ভোল্ট বলে ফেলে। এটা পুরোটাই একটা ভুল কনসেপ্ট। যারা আমার ক্লাস আগে করেন তারা জানেন এটা পুরোটাই একটা ভুল কনসেপ্ট। কারণ দেখেন আপনি যদি বলেন এটা 66 ভোল্ট, এখানে কারেন্ট ফ্লো হয় না, তার মানে VH = 0 ভোল্ট। এবার দেখেন তো এই রোধের এক প্রান্তে হচ্ছে 66, আরেক প্রান্তে 0, তাহলে বিভব পার্থক্য আছে না? বিভব পার্থক্য কত? 66 - 0 = 66 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য যদি থাকে তাহলে কারেন্ট ফ্লো হওয়ার কথা না, কিন্তু আমরা তো বলছি কারেন্ট ফ্লো হবে না। আর কারেন্ট ফ্লো না হওয়া মানে কি? দেখেন তো এর মধ্যে কি যদি কারেন্ট ফ্লো না হয় তাহলে এর মধ্যে কোনো খরচ হবে? আমরা বলছিলাম খরচ তখনই হবে যখন আয়ও থাকবে আরও থাকবে, গুণ করলে এইটুকু পরিমাণ খরচ হবে। এখন যদি কারেন্ট ফ্লো এর মানই 0 হয় তাহলে বিভব পতনও 0, তার মানে এখানে কোনো খরচ হবে না। অর্থাৎ BG যেটা ছিল VHও ঠিক সেম 66 ভোল্ট, এখানেও কোনো খরচ হয়নি, তার মানে এটাও কত? 66 ভোল্ট। এবং পরীক্ষায় স্যারের কোয়েশ্চেনটা দিবে কিন্তু ইচ্ছা করে আপনি এই জায়গাগুলোর মানগুলো বের করতে পারতেছেন কিনা সেটার জন্য। সো এটা 66, এটাও 66, ঠিক সেম। এগুলোতে কোনো কারেন্ট ফ্লো হয় না, তার মানে সেগুলো কী থেকে যাবে? 66 ভোল্টই থেকে যাবে। ঠিক সেম এটা কত? VL হচ্ছে কত? 66 ভোল্ট। ঠিক সেম VM হচ্ছে কত? 66 ভোল্ট।
এবার দেখেন তো এই যে এই প্রত্যেকটা বিন্দুর মধ্যে 66 ভোল্ট, তার মানে এদের মধ্যে বিভব পার্থক্য 0, অর্থাৎ কারেন্ট ফ্লো হয় নাই। এবার মিলছে। খরচ হইলেই কেবল চেঞ্জ হবে, খরচ না হলে কোনো চেঞ্জ হবে না। গেল। এরপর এবার 66 থেকে এখানে গেছে 14 ভোল্ট, তাহলে VN কত? 66 থেকে যদি 14 বাদ দিই তাহলে হবে কত? 52 ভোল্ট। আমি ক্যালকুলেশন যোগ বিয়োগ ঠিক করতেছি কিনা জানি না, আচ্ছা যাই হোক, 66 থেকে 14 বাদ দিলে 52 ভোল্ট। 52 থেকে 6 বাদ দিলে 52 থেকে 6 বাদ দিলে কত হয়? সেটা হয় হচ্ছে 46 ভোল্ট। 46 থেকে 4 বাদ দিলে কত হয়? 42 ভোল্ট। 42 থেকে আবার 4 বাদ দিলে কত হয়? 38 ভোল্ট। 38 থেকে আবার 10 বাদ দিলে কত হয়? 28 ভোল্ট। 28 থেকে আবার 8 বাদ দিলে কত হয়? 20 ভোল্ট। আর 20 ভোল্ট থেকে 20 বাদ দিলে কত হয়? 0 ভোল্ট। এই যে দেখেন ভূসংযোগ 0 ভোল্ট, এটাও ছিল 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট। তার মানে এখানে এই পুরো অংশটুকু সবগুলো সেম হয়ে যাওয়ার কথা না, এবং সেগুলো সেম মিলে গেছে। দেখেন 0 ভোল্ট মিলে গেছে। 0 0 0 প্রত্যেকটাই। ভূসংযোগটা এমনি 0 হওয়ার কথা, আলটিমেটলি 0 মিলেই গেছে। অর্থাৎ এবার যদি আপনাকে যে কোনো দুটো বিন্দু, মনে করেন যে কোনো দুটো বিন্দু, এই যে আমি একটু করে এটা দিয়ে এই কালার দিয়ে দেখাই, মনে করেন আপনাকে বলছে বি আর হচ্ছে ও, তাহলে পার্থক্য বের করতে পারবেন না? আপনাদের কি আলাদা করে আমার আগে যেরকম করতাম আমরা এরকম তার অ্যাড করে কি করা লাগতেছে? করা লাগতেছে না। কিন্তু আপনি যে কোনো দুইটা বিন্দু এভাবে বের করে ফেলতে পারেন। বি আর ও বললে বের করতে পারেন, ই আর কিউ বললে বের করতে পারেন, তারপর আই আর আর বললে বের করতে পারেন, ডি আর টি বললে বের করতে পারেন, এফ আর মনে করেন এ বললে বের করতে পারেন, এফ আর কে বললে বের করতে পারেন, জে আর মনে করেন পি বললে বের করতে পারেন। যে কোনো দুইটা কী করবেন? শুধু বিয়োগ করে দিবেন মা। আমরা পুরো সার্কিটটাকে এখানে সলভ করে ফেললাম। এগুলো আমি চিত্রে দেখাইছি, আপনারা ভেঙে ভেঙে লিখে লিখে করবেন আর কি। এখানে আমি লিখে লিখে করলে এটা টাইম ওয়েস্ট হবে। সো ওগুলো আপনারা স্টেপ বাই স্টেপ একটা থেকে একটা মাইনাস করে করে যেগুলো আমরা কাজ করছি সেগুলো শুধু জাস্ট এক লাইন করে করে লিখে লিখে যাবেন। এটা VE = VD মাইনাস কত, এটাকে মনে করেন R2 দিবেন, তখন V2 বলবেন আর কি, বা V3 বলবেন আর কি, বিভব পতনগুলোকে। সেগুলো আপনারা মার্কিং করে এগুলোকে R1 R2 R3 নিজের মতো করে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই, সেভাবে করে সলভ করবেন। তো আমরা পুরো সার্কিটটাকে সলভ করে ফেললাম। এবার যদি বলে আপনাকে বি আর এল বিন্দুর বিভব পার্থক্য, এই যে বি আর এল বিন্দুর বিভব পার্থক্য কত? বি হচ্ছে 94, এল হচ্ছে 66, তাহলে 94 থেকে 66 বাদ দিলে যত থাকে সেটা হচ্ছে বি আর এল বিন্দুর বিভব পার্থক্য। দ্যাটস ইট। সো আমরা ইজিলি এগুলো করতে পারবো। এবার আমরা আরও একটা কোয়েশ্চেন একটু সলভ করি। এটা সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যদি কোয়েশ্চেনটা আপনারা অ্যান্সারটা সলভটা যদি খাতায় তোলার ইচ্ছা থাকে তাহলে এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আমি এরপরে আরেকটা ম্যাথে যাই, সহজ স্টেপসের একটা ম্যাথ দিই, খুবই সহজ। এখন দেখি তো একটা নর্মাল একটা আমি সার্কিট দিয়ে দিলাম, মনে করি এইটা মনে করেন হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 3 ওহম, খুবই নর্মাল, এবং দেওয়া আছে কি 6 ভোল্ট। কিন্তু কোয়েশ্চেনটা একটু কমপ্লিকেটেড হয়ে যেতে পারে যখন এরকম করে একটা থাকে, এরকম করে একটা তার থাকে, এরকম কোয়েশ্চেন আসতে পারে। খুবই নর্মাল, খুবই কমন একটা ম্যাথ, SSC HSC সবার জন্য। তো এরকম দেখলে আমি SSC স্টুডেন্টদেরকে শর্ট সার্কিট জিনিসগুলো পড়াইতে একটু মানে কম চাই, কারণ এখন আপনারা ম্যাচিওর, আপনারা মাথা যেহেতু ছোটো, তাই যে কোনো কিছু দেখলে শর্ট সার্কিট মনে হতে পারে। এই তারটাকে দেখে বেশিরভাগ স্টুডেন্ট বলে স্যার এটা তো শর্ট সার্কিট হয়েছে, আবার এটা তো শর্ট সার্কিট হয়েছে, যার কারণে স্যার এই দুটো শর্ট সার্কিট, এই দুটো শর্ট সার্কিট এরকম বলে কি স্যার ম্যাথ এটা তো করতে পারবো না। সো এটা আসলে এভাবে তার দেখলে মাত্র শর্ট সার্কিট বলা যাবে না। শর্ট সার্কিট কখন হইতো? যদি এখান থেকে এটা গিয়ে এদিকে চলে যেতে পারতো তখন ঠিক আছে, কিন্তু এদিকে এসে তো এখানে নেমে আবার এদিকে এসে আবার ব্যাক করে এদিকে চলে আসতেছে না, তার কারণে এখানের মধ্যে একটা লুপের মতো সৃষ্টি হয়ে যাচ্ছে না। সো এটা শর্ট সার্কিট বলাও যাচ্ছে না, এটা শ্রেণী সমান্তরাল কিছুই বলা যাচ্ছে না। যখনই এরকম কোনো ম্যাথ থাকবে, আমরা হয়তো বা পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো এরকম কিছু ডিফিকাল্ট ম্যাথ, যখনই এরকম টাইপসের জিনিসপত্র থাকবে এবং আপনি বুঝতে পারবেন না যে সেটা শ্রেণী নাকি সমান্তরাল নাকি কি, তখন আপনি এখন আমি যেই প্রসেসে ম্যাথটা করাবো সেভাবে করেই সলভ করবেন। কিভাবে? এবার খেয়াল করেন, আমি দেখাচ্ছি কিভাবে। তখন আপনার কাজ হবে হচ্ছে, আমরা কি জানি ব্যাটারির দুই প্রান্ত দুই রকম বিভব আছে, একটার বিভব যা আরেকটার বিভব তার চেয়ে 6 কম বা বেশি, মানে পার্থক্য 6। অর্থাৎ আমি একটা প্রান্তকে কি বলবো? এ বলবো, আরেকটা প্রান্তকে বলবো কি? বি। মনে করি উচ্চ বিভবকে এ বললাম, নিম্ন বিভবকে বি বললাম। এখন এ যতটুকু পর্যন্ত যাইতে পারবে কোনো কিছু ফেস করার আগ পর্যন্ত সবখানে এ চলে যাবে না। তাহলে দেখেন এই এটা এখানেও এ, এখানেও এ, এখানেও এ, এই রোধ ফেস করার আগ পর্যন্ত এ। আবার উপর দিকে জায়গা ফাঁকা আছে সেদিকেও চলে যেতে পারবে এ, এদিকেও এ, নিচেও নেমে যাবে এ,
এই রোদের আগ পর্যন্ত পুরো জায়গাটাই এ। এরপর রোদ পার করলে কিন্তু সেটা আর এ হবে না, তখন সেটা অন্য কিছু হয়ে যাবে। তাই আমি আর রোদ পার করবো না, যতটুকু এ যেতে পারে। দেখেন এ এ এ এ এখানে যে যেতে পারছে, এখানে এ এ এইটার আগ পর্যন্ত এ হয়ে গেছে, গেল। এবার বলতেছে হচ্ছে বি, খেয়াল করেন এই যে বি। এবার বিটা যেতটুকু যেতে পারে, এই বিটা এদিক পর্যন্ত বি, এদিক পর্যন্ত বি, এইদিক এই রোদের আগ পর্যন্ত বি। আবার নিচে দিয়ে জায়গা ফাঁকা আছে, কোনো রোদ নাই, তাহলে বি বি এখানেও চলে আসছে। এই রোদের আগ পর্যন্ত বি হয়ে গেছে, গেল। এবার আমরা কোশ্চেনটাকে সরলীকরণ করব। যখনই আমাদের এরকম একটু উল্টাপাল্টা যখন কোশ্চেন আসবে, আমরা যখন সমান্তরাল কিংবা শ্রেণী দেখে বুঝতে পারবো না, তখন আমরা সেইটাকে এভাবে করে সরলীকরণ করতে যাব। এবার দেখেন সরলীকরণ একটা চিত্র আনবো, ওইখান থেকে ডাইরেক্ট ম্যাথ করতে যাবেন না, সরলীকরণ চিত্র আনবো। সরলীকরণ চিত্র আমি আনতেছি। দেখেন এখানে কি কি আছে, এ আছে, এ আছে, বি আছে, এ আছে, বি আছে, বি, অর্থাৎ এ বি ছাড়া আর কিছু নাই, এখানে এ বি ছাড়া আর কিছুই নাই। তাহলে আমি দুইটা বিন্দু নিব, একটা হচ্ছে এ আর একটা বি। একটা বিন্দু নিলাম এ, আর একটা বিন্দু নিলাম হচ্ছে বি। আচ্ছা দেখি, এবার আমরা প্রথম রোদে যাই। প্রথম রোদ দেখেন এ থেকে বিতে গেছে, তাহলে আমি সেইটা করি, এ থেকে বিতে প্রথম রোদটা দিয়ে ফেললাম 1 ওহম। 2 নম্বর রোদটা দেখেন বি থেকে এতে গেছে, তার মানে আমি কি করব, বি থেকে এতে। আচ্ছা এ থেকে বি যেই কথা, বি থেকে এও সেম কথা, আমি সেই জিনিসটাকে এভাবে করে দেখাচ্ছি, এই যে দেখেন 2 ওহম। আবার 3 নম্বর রোদটা দেখেন, আবার এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে গেছে, তাহলে আমি সেটাও দিয়ে দিই, এ থেকে বিতে গেল কে 3 নম্বর রোদটা, এ থেকে বিতে গেল 3 নম্বর রোদটা, গেল। এবার আমি এ আর বি বিন্দু কিন্তু পেয়ে গেলাম। এবার কি হয়েছে দেখেন, এবার দেখেন এর এক প্রান্ত এসে ব্যাটারির উচ্চ প্রান্তে যুক্ত হয়েছে, তাহলে এ এর এক প্রান্ত, এটা পুরোটাই তো এ এর এক প্রান্ত, আর এটা পুরোটাই তো বি এর এক প্রান্ত, যাই হোক। এবার আমি বলি এ এর এক প্রান্ত এসে কোথায় যুক্ত হয়েছে, ব্যাটারির উচ্চ প্রান্তে যোগ হয়েছে। আর বি এর এক প্রান্ত কী হয়েছে দেখেন, বি এর এক প্রান্ত এসে এই যে ব্যাটারির নিম্ন প্রান্তে যুক্ত হয়েছে, তাহলে এই যে বি এর এক প্রান্ত এসে ব্যাটারির নিম্ন প্রান্তে যুক্ত হয়েছে। এবার দেখেন সার্কিটটা কতটুকু সহজ, কিছু আছে ওরা সমান্তরাল আছে। সো এই ম্যাথটা চট্টগ্রাম বোর্ডে MCQতে আসছে, কিংবা অন্যান্য বোর্ডে CQতেও আসছে। সো এবার দেখেন তো এটা সমান্তরাল, তাহলে এটা হচ্ছে ওর কি সরলীকরণ চিত্র। এবার এখান থেকে ম্যাথ করতে পারবেন না, 1 2 3 তিনটা সমান্তরালে যুক্ত আছে, তার সাথে 6 ভোল্ট ব্যাটারি যুক্ত আছে। তো এবার তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো, যা কিছু বলুক না কেন, এবার তো ইনশাল্লাহ আমরা নির্ণয় করতে পারবো। বুঝতে পারছি? তো আমি লাস্ট ক্লাসে বা এর আগের ক্লাসে যখন আমি সমান্তরাল আর শ্রেণী বুঝাচ্ছিলাম, তখন আমি সহজ করে চিত্র দিয়েছিলাম। তাই বলছিলাম যে অনেকের হাসি আসতে পারে যে কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল, এখান থেকে তো দেখে বোঝা যাচ্ছে, এমনভাবেই আমি দিছি। কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল সেটা যাতে দেখে বোঝা যায় সেরকম করে দিছি, কিন্তু পরীক্ষার হলে দেখেন সেরকম বোঝার মতো করে দিবে না, চিত্র এমনভাবে দিবে যেটা আপনি বুঝবেন না। তো যদি না বুঝেন তখন আপনি এরকম এ আর বি, বা যদি কোনো বিন্দু অন্য কোনো বিন্দু থাকে, এরকম কোনো ম্যাথ যদি দেখি সি একটা বিন্দু, তখন সেরকম করে আমরা আগে সরলীকরণ করে ফেলবো। সরলীকরণ করার পরে আমরা পরবর্তী কী করব, ম্যাথের পরবর্তী অংশে আগাবো। মানে এখান থেকে আমরা ম্যাথ করব, সরলীকরণ করা পার্ট থেকে আমরা ম্যাথ করব, এখান থেকে ম্যাথ করতে যাব না। সো এভাবে যদি থাকে তাহলে আমরা এভাবে ভেঙে ভেঙে জিনিসগুলো পাঠাই দিয়ে কোনটা কোন প্রান্ত হয় সেরকম করে আমরা ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবো। আমি আবারও বলতেছি, এরকম কঠিন যখন চিত্র থাকবে তখন কঠিন চিত্র থেকে ম্যাথ করা শুরু করবেন না, আগে কঠিন চিত্রটাকে সহজ চিত্রে পরিণত করবেন। যখনই আপনি বুঝবেন না যে সেটা শ্রেণী নাকি সমান্তরাল কী আছে, তখন আপনি এরকম ব্যাটারির দুই প্রান্তকে একটাকে এ ধরবেন আর একটাকে বি ধরবেন, এ যতটুকু যেতে পারে এ বসে দিবেন, বি যতটুকু যেতে পারে বি বসে দিবেন। যদি মাঝখানে দেখা যায় সেখানে দেখা যাবে মাঝখানে একটা সি বিন্দু চলে আসতেছে, যেটা খালি থাকবে। যদি এখানে কোনো একটা জায়গায় এ বি কেউই পৌঁছাতে না পারে, তখন সেটাকে সি দিবেন বা ডি দিবেন, তখন সেরকম করে এ বি সি ডি আস্তে আস্তে করে মিলাবেন আর কি। এগুলো আমরা হয়তো বা পরবর্তীতে একটা ম্যাথের প্র্যাকটিস একটা ভিডিওতে আমাদের হয়তো বা পঞ্চম বা ষষ্ঠ লেকচারের মধ্যে একটা লেকচার পুরাটাই হচ্ছে ম্যাথ সলভিং হবে বিভিন্ন রকম। সো ওইখানের মধ্যে হয়তো বা সেরকম টাইপসের সার্কিট দেখতে পারে, তো তখন আমরা দেখাবো ইনশাল্লাহ। তো এই ভিডিওটা আমরা এইটুকুই রাখি। ওপেন সার্কিট আর শর্ট সার্কিট, মানে মেন কথা হচ্ছে শর্ট সার্কিট আর হচ্ছে এরকম কোনো একটা তার যদি ছেঁড়া অবস্থায় থাকে তখন কী ঘটে সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা এটা করলাম। আচ্ছা, আরেকটা কথা, এবার যদি মনে করেন অনেকে বলতে পারে যে স্যার এই একটা সার্কিট মনে করেন, এই সার্কিটটার একটা তার ছেঁড়া অবস্থায় ঝুলে আছে, এইটা মনে করেন এটা পুরোটা একটা সার্কিট, এগুলো সবাই জ্বলতেছে, ঠিক আছে, এখানে লাইট যতগুলো আছে যতগুলো রোদ আছে সবার মধ্যে পতন হয়েছে, কিন্তু এদের মধ্যে কোনো পতন হয় নাই, অর্থাৎ এরা জ্বলতেছে না, এরকম একটা তার ছেঁড়া অবস্থায় আছে। এবার যদি ওভার এক্সাইটমেন্টে আপনি মনে করেন গিয়ে তারটাকে ধরে ফেলছেন, এই যে আপনি ধরে ফেলছেন, যদি আপনি ধরে ফেলেন এবং মনে করেন আপনি দাঁড়ায় আছেন কোথায়, ভূমির উপরে খালি পায়ে, এবার দেখেন
ভূমির উপর খালি পায়ে দাঁড়ায় আছেন, অর্থাৎ ভূমির বিভব কত 0 ভোল্ট, আপনার তারের ওই প্রান্তের বিভব কত 66 ভোল্ট, তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য আছে কি না, আছে 66 ভোল্ট। অর্থাৎ তখন কি হবে, তখন এই দিকে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে, কারণ কারেন্ট কিন্তু আগে যাইতে পারতেছিল না, এখন কিন্তু চলে যেতে পারতেছে। কোথায়, আপনার বডির মধ্যে দিয়ে ভূমিতে চলে যাবে, অর্থাৎ লাইটগুলোও জ্বলবে, আপনিও কী হবেন, জ্বলবেন, মানে আপনিও বিদ্যুতায়িত হয়ে যাবেন। বুঝতে পারছি, লাইটও জ্বলবে, আপনিও বিদ্যুতায়িত হয়ে যাবেন। তো ওইটা থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি, ওই যে যারা ইলেকট্রিশিয়ানরা কাজ করে তারা কি করে, রাবারের স্যান্ডেল পরে। রাবারের স্যান্ডেল পরলে তখন দেখা যায় কি, এই যে ভূমির সাথে আর কানেকশন তার কি হয়ে যায়, ব্রেক হয়ে যায়, তার মানে জায়গাটা এরকম হয়ে যায়, ভূমির সাথে কানেকশন ব্রেক হয়ে যায়, তার মানে এই জায়গাটা থেকে কারেন্ট যাইতে পারে না, তার মানে আগের মতোই এখানের মধ্যে কোনো কি হবে না, কারেন্ট ফ্লো হবে না। এখন বলতে পারেন যে স্যার ভূমির মধ্যে যে আমি যে স্যান্ডেল পরছি, রাবারের স্যান্ডেল পরছি, সেটা ইলেকট্রন বা আধান কেমনে বুঝবে, আমার বডির মধ্য দিয়ে এসে যখন দেখবে ও তো রাবারের স্যান্ডেল পরছে তাহলে আমি যাইতে পারবো না, সেরকম ঘটবে? বিষয়টা হচ্ছে না, সেরকম ঘটে না। আসলে বিষয়টা এরকম হইলে তো আমরা বিদ্যুতায়িতই হয়ে যাচ্ছি। মানে যদি মনে করেন আমার বডিতে আমার হাত দিয়ে ধরছি, হাত দিয়ে ইলেকট্রন এসে আমার পা পর্যন্ত এসে দেখতেছে আমি রাবারের স্যান্ডেল পরছি, তো আমার পুরো বডির মধ্যে তো বিদ্যুতায়িত হয়েই গেল, তাহলে তো আমি আর রাবারের স্যান্ডেল পরে লাভ কি, তাই না? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই ঘটনাটা ঘটে না। কি ঘটে, মানে এখান থেকে ইলেকট্রন এসে পা পর্যন্ত দেখে যাবে, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে আমার পায়ের যে ইলেকট্রনটা আছে সেটা যদি ট্রান্সফার হয়, তাহলে পায়ের উপরের স্থান থেকে পায়ের মধ্যে ইলেকট্রন আসবে, এর উপরের স্থান থেকে ওই জায়গায়, এর উপরের স্থান থেকে ওই জায়গায়, এরকম হইতে 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 হাতের যে কানেকশন আছে, হাতের জায়গা থেকে ইলেকট্রন সরে যাবে, যার কারণে হাতে ইলেকট্রনের জায়গা ফাঁকা হবে এবং ইলেকট্রন সেখানে ঢুকতে পারবে। মানে বিষয়টা হচ্ছে, মনে করেন 10টা বেঞ্চ আছে, কথার কথা এরকম করে মনে করেন এতগুলো বেঞ্চ, সামনের বেঞ্চ থেকে যদি আমি মানুষকে সরাই, পেছনের জন সামনে আসবে, এরপরের জন এটাতে, এরপরের জন এটাতে, এরপরের জন এটা, লাস্টে গিয়ে এই জায়গাটাতে ফাঁকা হয়ে যাবে, সেই ফাঁকাটাতে ইলেকট্রন ঢুকতে পারবে। ঘটনা সেরকমই হয় যে আমার পা থেকে ইলেকট্রন যদি বের হয়, তাইলে পায়ের উপরের স্থান থেকে পায়ে আসবে, এরপরে এরকম গ্র্যাজুয়ালি হইতে হইতে হাতে ফাঁকা স্থান সৃষ্টি হয়, যার কারণে হাতে কী হবে, ইলেকট্রন ঢুকে। আর যদি পা থেকে ট্রান্সফার হইতেই না পারে, তাহলে আমার হাতের মধ্যে কি, মানে এই তার থেকে আমার হাতের মধ্যে ইলেকট্রন বা মানে আধান প্রবেশ করবেই না এবং আমি বিদ্যুতায়িত হব না ইনশাআল্লাহ, যদি এরকম রাবারের জুতা পরি আর কি। ঠিক আছে, যদি কোনো রকম লিকেজ থাকে তখন কিন্তু ঠিকই কী হয়ে যাবে, কারেন্ট ফ্লো হয়ে যাবে। তাই কোনো রকম লিকেজ যদি না থাকে তাহলে বিদ্যুতায়িত হব না, মানে এই জায়গাটা কী হবে, ঠিক সেম আগের মতো ওপেন সার্কিটের মতো রয়ে যাবে এবং কারেন্ট ফ্লো হবে না। যদি স্যান্ডেল না থাকে তখন কী হবে, তখন কানেকশন হয়ে গেছে কার সাথে, ভূমির সাথে, ভূমির সাথে আপনার কী হয়ে গেছে, কানেকশন হয়ে গেছে, যার কারণে কী হবে, তখন বিদ্যুতায়িত হবে। এই যে মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট হয় এই কারণে। এই যে আপনি নর্মালি দেখতেছেন লাইট জ্বলতেছে না, হঠাৎ করে ওভার এক্সাইটমেন্টে গিয়ে ধরে ফেলছেন, আপনার সাথে আপনি সহ সার্কিটের মধ্যে ঢুকে গেলেন। এটা 66 ভোল্ট, এটা 0 ভোল্ট, পার্থক্য কত, 66 ভোল্ট। তাহলে আমরা বলছিলাম তড়িৎ তখনই প্রবাহিত হবে যখন দুই বিন্দুর বিভব পার্থক্য থাকবে। এই যে দেখেন 66 আর 0 বিভব পার্থক্য থাকার কারণে কারেন্ট ফ্লো হয়ে গেছে। তো এই হলো কথা। আমরা আজকের ক্লাসে এই শর্ট সার্কিট, ওপেন সার্কিট বা আর্থিং ভূসংযোগের পার্টগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরের ক্লাসে আমরা অ্যামিটার ও ভোল্ট মিটার নিয়ে আলোচনা করব। তো আজকের লেকচার এইটুকুই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।